চট্টগ্রাম কলেজের রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অনলাইনের ক্লাসে আজকে আমি শিল্প রসায়নের একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। অধ্যায়টি হচ্ছে গ্লাস বা কাঁচ। আমি ডক্টর মোহাম্মদ রিয়াজুল হক, সহযোগী অধ্যাপক, রসায়ন বিভাগ, চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম। এই ক্লাসের শিক্ষণফল হচ্ছে কাচের শ্রেণীবিভাগ বর্ণনা করতে পারবে, কাঁচ উৎপাদনে ব্যবহৃত বিভিন্ন কাঁচামালের বর্ণনা দিতে পারবে, বিভিন্ন প্রকার কাচের বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবে, কাচের উৎপাদন প্রণালী বর্ণনা করতে পারবে। আমরা প্রথমেই কাচকে সংজ্ঞায়িত করি। কাচ হচ্ছে দৃঢ় অতি শীতলীকৃত তরল, যার কোনো নির্দিষ্ট গলনাঙ্ক নেই এবং উচ্চ সান্দ্রতা বিশিষ্ট। কাচের সান্দ্রতা প্রায় 10⁻13 পয়েস পর্যন্ত হতে পারে এবং এ কারণে কাচের ক্যালাসায়ন হয় না, এই যে ক্যালাসায়ন রুদ্ধ হয়। কাচের গঠন অনিয়মিত, কাচের মধ্যে কোনো নিয়মিত জ্যামিতিক গঠন পাওয়া যায় না। যেমন আমরা বিভিন্ন লবণকে যখন ক্যালাসিত অবস্থায় পাই, সেখানে পাই, তেমন কোনো জ্যামিতিক গঠন পাওয়া যায় না। এই কারণে কাচের গঠন অনিয়মিত। কাচ সম্পূর্ণ কাচপথ, অর্থাৎ ভিট্রিফাইড, বা কাচ এমন উপাদান যাতে অল্প পরিমাণে অকাচবৎ পদার্থ সাসপেন্ডেড অবস্থায় থাকে। অর্থাৎ কাচ হচ্ছে সম্পূর্ণ ভিট্রিফাইড পদার্থ। কাচকে যদি আমরা রাসায়নিকভাবে সংজ্ঞায়িত করি, তাহলে বলা যায় কাচ হচ্ছে যে অনুদ্বায়ী অজৈব অক্সাইডের মিশ্রণ, যা ক্ষার এবং মৃৎক্ষার ধাতুর অক্সাইডের গলন এবং বালি এবং কাঁচ তৈরির অন্যান্য উপাদানের বিয়োজনের মাধ্যমে প্রাপ্ত। ক্ষার এবং মৃৎক্ষার ধাতু যেমন সোডিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, এই সকল ধাতুর অক্সাইডের সাথে বালি মানে সিলিকন ডাইঅক্সাইড এবং কাঁচ তৈরির অন্যান্য উপাদান যেমন ডলোমাইট, সোডা অ্যাশ, এগুলো বিয়োজনের মাধ্যমে যে উপাদানটি প্রাপ্ত হয় সেটি হচ্ছে কাঁচ। এখানে গলিত কাচের একটি চিত্র দেওয়া আছে। কাচকে বলা হয় অতি শীতলীকৃত তরল। কাচকে কেন অতি শীতলীকৃত তরল বলা হয় সেই জিনিসটা নিয়ে একটু আলোচনা করি। কাচের তরল অবস্থার সাথে এর কঠিন অবস্থার খুব একটা পার্থক্য নেই, সে কারণে এটিকে বলা হয় অতি শীতলীকৃত তরল এবং এটি অবিচ্ছিন্ন। আর এর সান্দ্রতা এত বেশি থাকে যে এটি যখন গলিত অবস্থা থেকে শীতলীকরণের মাধ্যমে তরল অবস্থা কঠিন অবস্থা প্রাপ্ত হয়, তখন তার ক্যালাসায়ন হয় না। ক্যালাসায়ন ছাড়াই কাঁচ শক্ত হতে পারে বা কঠিন হতে পারে, সে কারণে এটি অবিচ্ছিন্ন। এ কারণেই কাচকে বলা হয় অতি শীতলীকৃত তরল। আমরা কাচের কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি। কাচ স্বচ্ছ। কাচ স্বচ্ছ হওয়ার কারণে কিন্তু এর বহুবিধ ব্যবহার আছে, কিন্তু কাচ একটি আবার ভঙ্গুর পদার্থ, সে কারণে সাবধানে ব্যবহার করতে হয়। রাসায়নিক পদার্থ দ্বারা সহজে আক্রান্ত হয় না। এটি একটি কাচের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, সে কারণে আমরা ল্যাবরেটরি সামগ্রী হিসাবে কাচকে ব্যবহার করতে পারি। বৈদ্যুতিক অন্তরক হিসাবে এটি খুবই কার্যকর, সে কারণেও আমরা বৈদ্যুতিক কাজের ব্যবহার আছে। আর কাচের কম্প্রেশন শক্তি টেনসাইল শক্তির চেয়ে অধিক। এই বিষয়টি নিয়ে পরের স্লাইডে আলোচনা করছি। টেনসাইল শক্তি হলো কোনো উপাদান ছিঁড়ে যাওয়ার আগ পর্যন্ত তার উপর কতটা চাপ দেওয়া যেতে পারে, সেই সর্বোচ্চ যে পরিমাণে চাপ দেওয়া যায় সেটি হচ্ছে টেনসাইল শক্তি। অর্থাৎ ছিঁড়ে যাওয়ার রোধ করার জন্য একটি উপাদানের যে ক্ষমতা, সেটি হচ্ছে টেনসাইল শক্তি। যেমন আমরা যদি একটি জিআই তারের দুপাশে বল প্রয়োগ করে টানতে থাকি, তাহলে একটি পর্যায়ে গিয়ে এটি ছিঁড়ে যাবে। এই ছিঁড়ে যাওয়ার আগ পর্যন্ত যে পরিমাণ সর্বোচ্চ যে পরিমাণ বল সেই জিআই তারটি সহ্য করতে পারে, সেই পরিমাণ বলই হচ্ছে তার টেনসাইল শক্তি। আর কম্প্রেশন শক্তি হলো
একটি নমুনা ভাঙ্গা বা বিকৃত না হওয়া অবধি পরীক্ষণীয় নমুনার উপরে এবং নিচে যে পরিমাণ বল প্রয়োগ করা যায়, পরীক্ষাকে যদি চাপ দিই উপর বা নিচ থেকে, যদি আমরা চাপ প্রয়োগ করি বা বল প্রয়োগ করি, সর্বোচ্চ যে পরিমাণ বল প্রয়োগ সে সহ্য করতে পারে ওই উপাদানটি, সেটি হচ্ছে কম্প্রেশন শক্তি। এবং কাচের ক্ষেত্রে দেখা যায় যে এর কম্প্রেশন শক্তি টেনসাইল শক্তির চেয়ে অনেক বেশি। এই কারণেও কাচের বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। এখন আমরা বিভিন্ন প্রকার কাচ নিয়ে আলোচনা করব। প্রথম ধরনের কাচ হচ্ছে গলিত সিলিকা। বিশুদ্ধ বালি বা কোয়ার্সকে যদি আমরা উত্তপ্ত করে গলাই তাহলে ও কাচ পাওয়া যাবে, যদিও এটি ভালো মানের কাচ হবে না। এবং প্রাচীন যে কাজ মূলত এইভাবেই পাওয়া গেছে, ভলকানিক লাভা থেকে বা এভাবেই কাজ পাওয়া গেছে, গলিত সিলিকা কাজ। এরপরের ধরনের কাজ হচ্ছে যে ক্ষারীয় সিলিকেট কাজ। এটি দুই উপাদান বিশিষ্ট, বালি এবং সোডাকে একত্রে উত্তপ্ত করে গলানো হলে যে সোডিয়াম সিলিকেট তৈরি হয়, সেটিও এক ধরনের কাজ। এটিরও ব্যবহার কম। এরপরের ধরনের কাজ হচ্ছে লাইম সোডা কাজ। এটি সর্বাধিক ব্যবহৃত হয় এবং উৎপাদিত কাচের 95%ই এই প্রকৃতির। যেমন সকল প্রকার ধারক, ফ্ল্যাট কাচ, গাড়ি এবং জানলার কাচ, পানপাত্র এবং বাসন কোসন এই প্রকারের কাজ। এর সংযুক্তি দেখো, সিলিকন ডাইঅক্সাইড 70 থেকে 74%, ক্যালসিয়াম অক্সাইড 8 থেকে 13%, সোডিয়াম অক্সাইড 13 থেকে 18%। এই সংযুক্তি সহজেই কম তাপমাত্রায় গলে, সে কারণে এটি একটি সুবিধা লাইম সোডা কাচের। এখানে বিভিন্ন কাচের সামগ্রীর একটি চিত্র দেওয়া আছে। এগুলি হচ্ছে ল্যাবরেটরি সামগ্রী, আমরা ল্যাবরেটরিতে ব্যবহার করি। এরপরে হচ্ছে লেড কাচ। লেড কাচে ক্যালসিয়াম অক্সাইডের বদলে, চুনের বদলে লেড অক্সাইড ব্যবহার করা হয় এবং অপটিক্যাল যে কাজ, সেই কাজে যে ধরনের কাজ ব্যবহার করা হয় সেগুলিতে এই লেড কাচ ব্যবহার করা হয়। বোরোসিলিকেট কাচ, এই কাচে বোরন অক্সাইড থাকে 10 থেকে 20%, সিলিকা থাকে 80 থেকে 87%, সোডিয়াম অক্সাইড থাকে কম, প্রায় 10%। এগুলি এই কাজ ল্যাবরেটরি সামগ্রী হিসাবে খুবই উপযোগী। আমরা ল্যাবরেটরিতে যে সমস্ত গ্লাসওয়্যার ব্যবহার করে থাকি তার অধিকাংশই বোরোসিলিকেট কাচ। আমরা পাইরেক্স কাচও ব্যবহার করে থাকি। পাইরেক্স কাচও এক ধরনের সংযুক্তিও বোরোসিলিকেট কাচের কাছাকাছি। যেমন এখানে সিলিকা থাকে প্রায় 81%, অতিরিক্ত হিসেবে অ্যালুমিনিয়াম অক্সাইড থাকে 2%, বোরন অক্সাইডও থাকে 8.1%, সোডিয়াম অক্সাইড কম পরিমাণে থাকে 4.5% এবং লিথিয়াম থাকে অতিরিক্ত হিসেবে 1%। পাইরেক্স কাচ বিশেষ ধরনের ল্যাবরেটরি কাজে ব্যবহার করা হয়। জেনা কাচ, এটি একটি বিশেষ ধরনের বোরোসিলিকেট কাচ। এই কাছে জিঙ্ক এবং বেরিয়াম বোরোসিলিকেটের মিশ্রণ থাকে। এটি ল্যাবরেটরি সামগ্রী হিসাবেও ব্যবহৃত হয়। কাচতন্তু, এই কাচ বিশেষ সংযুক্তি তৈরি যা আবহাওয়ার বিভিন্ন অবস্থা প্রতিরোধী। এই কাচ অল্প পরিমাণ সিলিকা প্রায় 55 ভাগ এবং অল্প অ্যালকালি মিশ্রণে তৈরি করা হয়। অপটিক্যাল ফাইবার আমরা এখন ইন্টারনেটে যে ধরনের তার ব্যবহার করি সেগুলি হচ্ছে অপটিক্যাল ফাইবার। সেগুলোতে ডাটা আলোর গতিতে চলতে পারে, সে কারণে আমরা দ্রুত গতির ইন্টারনেট পাচ্ছি। এগুলি বিশেষ ধরনের কাঁচ বা প্লাস্টিক দিয়ে তৈরি। এছাড়াও আরও কিছু বিশেষ ধরনের কাজ আছে, যেমন রঙিন কাজ, স্বচ্ছ কাজ, নিরাপদ কাজ, আলোক কাজ, ফটোক্রমিক কাজ, কাঁচ সিরামিক, এগুলি হচ্ছে বিশেষ ধরনের কাজ। এবং কাঙ্ক্ষিত শেষ উৎপাদের উপর এই সকল কাচের সংযুক্তির পার্থক্য হয়। অর্থাৎ আমরা কী কাজে ওই সামগ্রীটি ব্যবহার করব তার উপরেই এর সংযুক্তি নির্ভর করবে এবং কাজের পার্থক্য ভেদে সংযুক্তিরও পার্থক্য হতে পারে। এখানে অপটিক্যাল ফাইবারের একটি চিত্র দেওয়া আছে।
এখন আমরা নিরাপদ কাজ নিয়ে আলোচনা করব। নিরাপদ কাজ দু ধরনের হতে পারে, একটা হচ্ছে যে লেমিনেটেড নিরাপদ কাজ, আর একটা হচ্ছে যে তাপীয়ভাবে শক্তকৃত বা টেম্পার্ড নিরাপদ কাজ। লেমিনেটেড নিরাপদ কাজ হচ্ছে দুটি পাতলা কাচের স্তরের মধ্যে যদি একটি প্লাস্টিকের শিট দিয়ে উত্তপ্ত করে জোড়া লাগানো হয় এবং একটি শিট তৈরি করা হয়, তখন সেটি লেমিনেটেড নিরাপদ কাজ তৈরি হয়। এটি সাধারণত গাড়ি উইন্ডশিল্ডে ব্যবহার করা হয়, যেটি আঘাতেও ভেঙে টুকরো টুকরো হয়ে যায় না। সে কারণে ভাঙ্গা কাঁচ থেকে আহত হওয়ার সম্ভাবনা কমে যায়। সে কারণে গাড়ির উইন্ডশিল্ডে এটি ব্যবহার করা হয়। আর তাপীয়ভাবে শক্ত কাজ, সেটি তাপ প্রয়োগ করে এটিকে টেম্পার্ড করা হয় যাতে এগুলি সহজে ভেঙে না যায়, কিন্তু এটি প্রচণ্ড আঘাতে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। চিত্রে লেমিনেটেড নিরাপদ কাজের একটি চিত্র দেয়া আছে, যেটি আঘাতের ফলে সম্পূর্ণ ভেঙে যায়নি, কিন্তু অক্ষতও নেই, সম্পূর্ণ ভেঙে যায়নি। এখন আমরা কাঁচ তৈরির বিভিন্ন কাঁচামাল নিয়ে আলোচনা করব। প্রথম মূল উপাদান হচ্ছে বালি, এবং এটি বিশুদ্ধ বালি, এবং যত কম আয়রনের উপাদান আয়রন থাকবে ততই সেটি ভালো মানের বালি, সাদা বালি। বাংলাদেশের নেত্রকোনার বিজয়পুর এবং 14 গ্রামের কুমিল্লার 14 গ্রামে এই ধরনের কিছু বালির পাওয়া যায়, কিন্তু বাংলাদেশের অধিকাংশ বালিতেই আয়রনের পরিমাণ বেশি। তো সে কারণে কাঁচ তৈরিতে বালি ব্যবহার করার জন্য আয়রন অপসারণ করতে হয়। এরপরে যে উপাদানটি বেশি ব্যবহৃত সেটি হচ্ছে যে সোডা থেকে সোডিয়াম অক্সাইড পাওয়া যায়। সোডার অন্যান্য উৎস যেমন সোডিয়াম বাইকার্বনেট, সল্টকেক এবং সোডিয়াম নাইট্রেট, এগুলি বালিতে যে বিদ্যমান লৌহ থাকে সেগুলি জারণের উপযোগী এবং গলনেও সহায়তা করে। তার মানে গলনে তাপমাত্রা হ্রাস করে। এরপর হচ্ছে যে চুন সাধারণত চুনাপাথর বা ডলোমাইট, এই দুটি ব্যবহার করা যায়। তো ডলোমাইট ব্যবহার করলে একটি সুবিধা হচ্ছে যে সেটি ম্যাগনেসিয়াম অক্সাইডও যুক্ত করে কাছে। এখানে কাঁচামালে কিছু চিত্র দেওয়া আছে, যেমন বালি, সোডা অ্যাশ, লাইমস্টোন, ডলোমাইট, অ্যালুমিনা, এছাড়াও আরও অনেক উপাদান, আর্সেনিক, সল্টকেক, বিভিন্ন বৈশিষ্ট্য আরোপের জন্য বা ফোম, বুদবুদ অপসারণের জন্য আরও কিছু পদার্থ যুক্ত করা হয়। ফেল্ডস্পার, এর সাধারণ সংকেত হচ্ছে যে R2O, Al2O3, 6SiO2। এখানে R2O সোডিয়াম অক্সাইড অথবা পটাশিয়াম অক্সাইড হতে পারে, অথবা উভয়ের মিশ্রণও হতে পারে। এটি কাঁচে অ্যালুমিনিয়াম অক্সাইড সরবরাহ করে। এটি সস্তা, বিশুদ্ধ এবং গলনযোগ্য এবং সম্পূর্ণভাবে কাঁচ তৈরির উপাদান সমৃদ্ধ। আমরা জানি যে কাঁচে ক্ষারীয় বা মৃৎ ক্ষার ধাতুর অক্সাইড থাকে এবং অ্যালুমিনিয়াম থাকে। তো সে কারণে এটি ফেল্ডস্পার ব্যবহার কাঁচ তৈরির জন্য খুবই উপযোগী। এছাড়াও বোরাক্স ব্যবহার করা হয়, এটি কাঁচে সোডিয়াম অক্সাইড যুক্ত করে এবং বোরিক অক্সাইডও যুক্ত করে। সল্টকেক, এটি গৌণ উপাদান হিসেবে স্বীকৃত এবং অন্যান্য সালফেট যেমন অ্যালুমিনিয়াম, বেরিয়াম সালফেট কাঁচে ব্যবহৃত হয়। এর একটি বৈশিষ্ট্য আছে, এটি ট্যাঙ্ক ফার্নেসে অবাঞ্ছিত গাদ বা ফেনা অপসারণ করে। যখন কাঁচামাল সমূহকে গলানো হয় তখন উপরে ফেনা ভাসমান থাকে বা যেগুলিকে গাদও বলে, সেগুলি অপসারণের জন্য সল্টকেক ব্যবহার করা হয়। এরপর হচ্ছে আর্সেনিক ট্রাইঅক্সাইড, বুদবুদ অপসারণের জন্য ব্যবহৃত হয়।
সোডিয়াম বা পটাশিয়াম নাইট্রেট লোহের জ্বালানোর জন্য ব্যবহৃত হয়, যা লৌহকে জারিত করে কম ক্ষতিকর উপাদানে পরিণত করে। এরপর হচ্ছে যে কালেট। কাঁচ তৈরির সময় কাঁচকে আকৃতি প্রদান করতে গিয়ে এর সাইড পাশের অংশ ছেঁটে ফেলা হয় সমান করার জন্য। এগুলিকে বলে ট্রিম করা। তখন কিছু ভাঙা কাঁচ পাওয়া যায়, অথবা আবার আমরা যে সমস্ত কাঁচ ফেলে দিই, ভাঙা কাঁচ ফেলে দিই, সেগুলি সংগ্রহ করেও অনেকেই সেগুলি সংগ্রহ করে কাঁচ তৈরির ইন্ডাস্ট্রিতে সরবরাহ করে। এই যে ভাঙা কাঁচ, এগুলিকে বলে কালেট। এগুলিকে চূর্ণ করে কাঁচ তৈরিতে ব্যবহার করা যায়। কালেট সর্বনিম্ন 10% থেকে সর্বোচ্চ 80% পর্যন্ত ব্যবহার করা যায়। কালেট ব্যবহারের সুবিধা হচ্ছে যে এটি গলন তাপমাত্রা হ্রাস করে, আর এগুলি বর্জ্য রিসাইকেল করে। যেহেতু রিসাইকেল করা হয়, সে কারণে পরিবেশ দূষণ রোধেও সহায়ক কালের ব্যবহার। কাঁচ উৎপাদনে বিভিন্ন ধাপগুলো নিয়ে আলোচনা করি। কাঁচ উৎপাদনের প্রথম ধাপ হচ্ছে যে কাঁচামালগুলোকে পরিবহন করে শিল্প কারখানায় নিয়ে আসা, কিছু কাঁচামালকে প্রয়োজনীয় আকার দেয়া। প্রয়োজনীয় আকার দেয়া যেমন ডলোমাইট বা চুনা পাথর, সেগুলিকে গুঁড়ো করা, কালেটকে ভেঙে গুঁড়ো করা, এইভাবে প্রয়োজনীয় আকার দেওয়া হয়। তারপর কাঁচামাল সংরক্ষণ, আলাদা আলাদা কাঁচামাল সংরক্ষণ করা হয়। এরপর কাঁচামালকে বহন করে ওজন এবং করে মিশ্রিত করা হয় এবং ফার্নেসে প্রবেশ করানো হয়। তারপর কাঁচ তৈরির জন্য ফার্নেসে বিক্রিয়া হয়, গলনের ফলে বিক্রিয়া হয়। আমরা কাঁচ তৈরির জন্য দু ধরনের চুল্লি ব্যবহার করতে পারি। একটি হচ্ছে যে পুনরুদ্ধার, আর একটি হচ্ছে পুনরুৎপাদক। দু ধরনের চুল্লি তাপ সংরক্ষণের জন্য ব্যবহার করা হয়। তারপর হচ্ছে যে কাঁচকে আকৃতি প্রদান করা হয়, যেমন শীট কাঁচ, শীটের বা প্লেটের আকৃতি দেওয়া বা অন্যান্য আকৃতি প্রদান করা, সেগুলি করা হয়। তারপর কাঁচকে পান দেওয়া হয়। এরপর কাঁচকে ফিনিশিং করে কাঁচ উৎপাদন কার্যক্রম সম্পন্ন করা হয়। আমরা জানি কাঁচ উৎপাদনের জন্য দু ধরনের চুল্লি ব্যবহৃত হয়। একটি হচ্ছে ট্যাঙ্ক চুল্লি, আর একটি পট চুল্লি। ট্যাঙ্ক চুল্লিতে যখন অধিক পরিমাণে কাঁচ তৈরির প্রয়োজন হয়, তখন ট্যাঙ্ক চুল্লি ব্যবহৃত হয়। ট্যাঙ্ক চুল্লিতে প্রায় 1000 টন পর্যন্ত কাঁচ তৈরি করা যায়। আর পট চুল্লিতে 5 থেকে 10 টন পর্যন্ত কাঁচ তৈরি করা যায়, বা আরও কম পরিমাণে কাঁচ তৈরির জন্য পট চুল্লি ব্যবহৃত হয়। পট চুল্লি সাধারণত বিশেষ ধরনের কাঁচ তৈরির জন্য ব্যবহৃত হয়। আর ট্যাঙ্ক চুল্লি বিশেষ করে প্লেট কাঁচ তৈরির জন্য ব্যবহৃত হয়। প্লেট কাঁচ বা শীট কাঁচ তৈরির জন্য ব্যবহৃত হয়। এবং ট্যাঙ্ক চুল্লি সাধারণত অবিরাম হয়। একদিক দিয়ে কাঁচামাল প্রবেশ করানো হয়, একদিক দিয়ে গলিত কাঁচ বের হয়ে আকৃতি প্রদান করে কাটা হয়। ট্যাঙ্ক চুল্লি আবার দু ধরনের হতে পারে। একটি হচ্ছে পুনরুদ্ধারক বা রিজেনারেটিভ, আরেকটি হচ্ছে যে পুনরুৎপাদক বা রিকিউপারেটিভ। দু ধরনের চুল্লি নিয়ে একটু আলোচনা করি। এখানে রিজেনারেটিভ চুল্লি একটি চিত্র দেওয়া আছে। মূল ট্যাঙ্ক হচ্ছে যে এখানে কাঁচ গলানো হয়, আর এই দিক দিয়ে বায়ু প্রবেশ করে, এদিক দিয়ে জ্বালানি প্রবেশ করে। এই ধরনের একটি সেট আপ এপাশেও আছে, একই ধরনের সেট আপ এপাশেও আছে। এদিক দিয়ে যখন শীতল বাতাস প্রবেশ করে, জ্বালানির সংস্পর্শে এসে প্রজ্বলিত হয়ে এখানে উত্তপ্ত হয় এবং প্রায় 1400 ডিগ্রি তাপমাত্রা বজায় থাকে, ফলে কাঁচ গলিত হয়। এরপর এখান থেকে উত্তপ্ত বাতাস বের হয়ে আসে, পরে এই চেকার ওয়ার্ককে উত্তপ্ত করে বাতাস শীতল হয়ে বের হয়ে চিনি দিয়ে চলে যায়।
তাহলে এই চেকার ওয়ার্ক যেহেতু উত্তপ্ত হয়ে গেল, পরের বার যদি শীতল বাতাস এই চেকার ওয়ার্কের ভিতর দিয়ে প্রবেশ করে এই দিককার যে বার্নার আছে সেটি জ্বালানো হয়, তাহলে এখানে বাতাস প্রিহিটেড হলো। প্রিহিটেড হওয়ার কারণে এটি এই কাঁচ গলানোর তাপমাত্রায় পৌঁছতে কম জ্বালানির প্রয়োজন হবে, এবং এগুলি এখান থেকে উত্তপ্ত বাতাস এদিক দিয়ে প্রবেশ করে আবার বের হওয়ার সময় এই চেকার ওয়ার্ককে উত্তপ্ত করবে। এভাবে একবার এদিকে এবং একবার এদিকে এইভাবে যদি জ্বালানি চালানো হয় তাহলে কম তাপমাত্রার প্রয়োজন হয়। আমরা তাপ পুনরুৎপাদক বা রিজেনারেটিভ সিস্টেম কাজ করে, ফলে তাপ এখানে সংরক্ষিত হয়। এখানে আরেকটি রিজেনারেটিভ চুল্লির চিত্র দেওয়া আছে, এটিও একই ধরনের। এদিক দিয়ে বাতাস এবং জ্বালানি এখানে দহিত হয়ে এদিক দিয়ে বের হয়ে আসে, পরের বার এদিক দিয়ে বাতাস এবং জ্বালানি এখানে দহিত হয়ে এদিক দিয়ে বের হয়ে আসে, এবং অল্টারনেট বায়ু এবং জ্বালানি মিশ্রণ দুদিকে চুল্লি ব্যবহার করে উত্তপ্ত করা হয়। এখানে একটি রিকিউপারেটিভ বা পুনরুদ্ধারক চুল্লি, এটিও এদিক দিয়ে চেকার ওয়ার্ক থাকে। এটি উত্তপ্ত করে বের হয়ে যাওয়ার সময় এই চেকার ওয়ার্ককে উত্তপ্ত করে। এটি আগের ক্ষেত্রে যেটি দেখা গেছে দুই দিক দিয়ে চেকার ওয়ার্ক থাকে, এক্ষেত্রে এক দিক দিয়ে থাকে, এবং যেহেতু চিমনিতে যাওয়ার আগে এই চেকার ওয়ার্ককে উত্তপ্ত করে, যখন এদিক দিয়ে আবার বাতাস প্রবেশ করে এদিক দিয়ে বার্নার থেকে গ্যাসের মাধ্যমে দহিত হয়ে এখানে উত্তপ্ত করে ট্যাঙ্কে, এবং যাওয়ার সময় এটি চিমনিতে যাওয়ার সময় এই চেকার ওয়ার্ককে উত্তপ্ত করে। একদিক দিয়েই শুধুমাত্র বাতাস প্রবেশ করানো হয়, সে কারণেই এটিকে বলে রিকিউপারেটিভ চুল্লি। আর বাকি কার্যক্রম একই, রিজেনারেটিভ চুল্লির মতোই। এখানে একটি পট চুল্লির চিত্র দেয়া আছে। পট চুল্লি আগে বলা হয়েছে যে বিশেষ ধরনের কাজ এবং কম পরিমাণে যখন কাজ দরকার হয় তখন এই পট চুল্লি ব্যবহার করা হয়। এই চুল্লিতে একাধিক পটও থাকতে পারে, এখানে একটি পটেরই চিত্র দেওয়া আছে। একাধিক পট থাকতে পারে, 10-20টি পটও থাকতে পারে। পট চুল্লিও রিজেনারেটিভ এবং রিকিউপারেটিভ পদ্ধতির হতে পারে। এখানে আরেকটি পট চুল্লির উদাহরণ চিত্র দেওয়া আছে। এখন আমরা দেখি কাঁচ তৈরিতে কী ধরনের বিক্রিয়া সংঘটিত হয়। কাঁচ তৈরিতে সোডিয়াম কার্বনেট এবং সিলিকা বিক্রিয়া করে সোডিয়াম অক্সাইড এবং সিলিকন ডাইঅক্সাইডের একটি মিশ্রণ তৈরি করে। ক্যালসিয়াম অক্সাইড এবং সিলিকন ডাইঅক্সাইড বিক্রিয়া করে ক্যালসিয়াম অক্সাইড এবং সিলিকন ডাইঅক্সাইডের একটি মিশ্রণ তৈরি করে। এরপর সোডিয়াম সালফেট সিলিকন ডাইঅক্সাইডের সাথে এবং কার্বনের সাথে বিক্রিয়া করে সোডিয়াম অক্সাইড এবং সিলিকন ডাইঅক্সাইডের একটি মিশ্রণ তৈরি করে। তার মানে বিভিন্ন অক্সাইডের, অজৈব অক্সাইডের মিশ্রণই হচ্ছে কাঁচ। এই বিক্রিয়াটি এই কয়েকটি ধাপে সংঘটিত হতে পারে। সোডিয়াম সালফেট কার্বনের সাথে বিক্রিয়া করে সোডিয়াম সালফাইড এবং কার্বন মনোক্সাইড তৈরি করে। সোডিয়াম সালফেট কার্বনের সাথে বিক্রিয়া করে সোডিয়াম সালফাইড এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি করতে পারে, এবং সোডিয়াম সালফাইড সিলিকন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম অক্সাইড, সিলিকন ডাইঅক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড তৈরি করতে পারে। মূলত এটি হচ্ছে কাঁচ তৈরির বিক্রিয়া। এখন কাঁচ গলিত হওয়ার পরে এরপরে ধাপ হচ্ছে যে কাঁচকে আকৃতি প্রদান করা, শীট বা জানলার কাঁচের আকৃতি প্রদান করা। এটির জন্য কয়েকটি পদ্ধতি ব্যবহৃত হয়। একটি হচ্ছে ফোরকাল পদ্ধতি। ফোরকাল পদ্ধতির আমরা চিত্রটি দেখলে ব্যাপারটি বুঝতে পারবো। যেমন এই যে এখানে গলিত কাঁচ ট্যাঙ্ক থেকে কিছুটা শীতল হয়ে আসলে এটিকে একটি ডেভিটিউস নামক নৌকার আকৃতির একটি যন্ত্রে, যার ভিতরে একটি ছিদ্র থাকে, এটিকে কাঁচের মধ্যে, গলিত কাঁচের মধ্যে ডুবানো হলে ওই ছিদ্রের ভিতর দিয়ে গলিত কাঁচ উপরের দিকে উঠতে থাকে, এবং একটি
একটি টোপের সাহায্যে, বেইট বা টোপের সাহায্যে এই গলিত কাঁচকে ধরে আস্তে আস্তে টেনে উপরে উঠানো হয়। উপরের দিকে ওঠানোর সময় এটি রোলারের ভিতর দিয়ে প্রবেশ করে এবং আস্তে আস্তে শীট আকৃতি লাভ করে এবং আস্তে আস্তে তাপমাত্রাও কমতে থাকে। এখানে ফোল্কার পদ্ধতির বর্ণনা দেয়া আছে। যখন কাঁচ ট্যাঙ্ক চুল্লি থেকে বের হয়ে আসে তাপমাত্রা প্রায় 980 ডিগ্রি থাকে। এটি একটি ডেভিটিউস কাদার তৈরি, যেটি নৌকা আকৃতির। এটিকে গলিত কাঁচের মধ্যে আংশিক ডুবানো হয়। ছিদ্রের মধ্য দিয়ে কাঁচ অবিরাম উপরের দিকে উঠতে থাকে। ডেভিটিউসের দুই প্রান্তে বাহু থাকে, যার সাহায্যে এটিকে গলিত কাঁচে আংশিক ডুবানো হয়। ডুবানোর ফলে নৌকার উপর আংশিক গলিত কাঁচ জিহ্বা আকৃতি লাভ করে এবং আধা গলা কাঁচকে সহসাই ধাতব টোপের সাহায্যে আটকানো হয়। কাঁচের পৃষ্ঠতল পানি দ্বারা শীতলকৃত কয়েলের সাহায্যে ঠান্ডা করা হয়। অ্যাসবেস্টস আবৃত রোলারের মধ্য দিয়ে শক্ত এবং উত্তপ্ত শীট বা রিবন খাড়াভাবে উপরের দিকে উঠতে থাকে এবং 25 ফুট দীর্ঘ অ্যানেলিং প্রকোষ্ঠ বা লেহারে প্রবেশ করে। এই অ্যানেলিং নিয়ে পরে আলোচনা করব। কাঁচ লেহারে প্রবেশের পর ধাতব টোপ ভেঙে ফেলা হয়। লেহার থেকে বের হওয়ার পর কাঁচকে কাঙ্ক্ষিত আকারে কাটা হয় এবং গ্রেডিং এবং কাটিংয়ের জন্য প্রেরণ করা হয়। এটি হচ্ছে ফোল্কার পদ্ধতিতে কাঁচের শীট তৈরি করা। এখানে ফোল্কার পদ্ধতির একটি চিত্র দেওয়া আছে। এরপর হচ্ছে যে কোলবার্ন পদ্ধতি। আমরা একটু কোলবার্ন পদ্ধতির চিত্র দেখি। এটি হচ্ছে যে ফোল্কার পদ্ধতির চিত্র আর এটি হচ্ছে যে কোলবার্ন পদ্ধতির চিত্র। দুটি পদ্ধতি মূলত একই রকম। ফোল্কার পদ্ধতিতে কাঁচ অবিরাম উপরের দিকে উঠতে থাকে, কিন্তু কোলবার্ন পদ্ধতিতে কাঁচ কিছুটা ওঠার পর, প্রায় 3 ফিট ওঠার পর এটিকে আবার উত্তপ্ত করে বাঁকানো হয় এবং একটি হরিজন্টাল টেবিলের আনুভূমিক কাঁচকে প্রেরণ করা হয়। এটি হচ্ছে কোলবার্ন পদ্ধতি আর এটি হচ্ছে ফোল্কার পদ্ধতি। 3 ফুট উপরে ওঠার পর শীতল শীটকে উত্তপ্ত করে আনুভূমিক রোলারের উপর বাঁকানো হয়। পরে কাঁচের শীটকে আনুভূমিক অ্যানেলিং লেহার এর চলমান বেল্টের সাথে যুক্ত গ্রিপ বারের সাহায্যে সমতলকরণ টেবিলে প্রেরণ করা হয়। এরপরে কাঁচকে কাটা হয়। এটি হচ্ছে মূলত ফোল্কার এবং কোলবার্ন পদ্ধতির পার্থক্য। মূলত দুটি পদ্ধতি প্রায় কাছাকাছি। এখন কাঁচকে প্লেট আকৃতি প্রদানের জন্য রোলারের মধ্য দিয়ে যখন কাঁচ প্রবেশ করে, রোলারের চাপে এটি ফ্ল্যাট আকৃতি লাভ করে, রিবনের মতো আকৃতি পায় এবং এরপর এটি অ্যানেলিং প্রকোষ্ঠে ভিতর দিয়ে গমন করে। অ্যানেলিং প্রকোষ্ঠের বাইরের প্রান্তের তাপমাত্রা থাকে প্রায় 600 ডিগ্রি এবং যখন কাঁচ অ্যানেলিং প্রকোষ্ঠ থেকে বের হয়ে আসে তাপমাত্রা 38 ডিগ্রিতে নেমে আসে, মানে রুম টেম্পারেচারে পৌঁছে যায়। এরপর অ্যানেলিং প্রকোষ্ঠ থেকে বের হওয়ার পর কাঁচের শীটকে কাটা হয়। বর্তমানে ফ্লোট গ্লাস এই টার্মটি আমাদের কাছে পরিচিত হয়ে উঠেছে, কারণ বাংলাদেশে বিভিন্ন বেসরকারি কাঁচ উৎপাদনকারী প্রতিষ্ঠান এই পদ্ধতি ব্যবহার করছে। যেমন পিএইচপি ফ্লোট গ্লাস পদ্ধতিতে ফ্লোট গ্লাস তৈরি করে। ফ্লোট গ্লাস, শিট গ্লাস, সব গ্লাসই মূলত শিট গ্লাস বা প্লেট গ্লাস বা জানলার কাঁচ। সেটি তৈরি করার জন্য ফ্লোটিং পদ্ধতিতে করা হয় কি, মেল্টিং ট্যাঙ্ক থেকে কাঁচ বের হয়ে আসার পরে এটিকে তাপমাত্রা কিছুটা হ্রাস পাওয়ার পরেও এটি গলিত অবস্থায় থাকে এবং সেই কাঁচকে তরল টিনের একটি বাত বা পুলের উপরে এই গলিত কাঁচ যখন ছড়িয়ে পড়ে তখন এগুলি সমতল হয়ে যায়। এখানে তাপমাত্রা প্রায় 1100 থেকে 600 ডিগ্রি টেম্পারেচার বজায় থাকে এবং
এই গলিত টিনের উপরে যখন কাজ ছড়িয়ে পড়ে তখন গলিত টিন জারিত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সে কারণে সেই জারণ রোধ করার জন্য এখানে হাইড্রোজেন এবং নাইট্রোজেনের মিশ্রণ প্রবাহিত করা হয়, যাতে সবসময় এটি টিন অবস্থাতেই থাকে। এরপর এটি অ্যানেলিং চেম্বারে প্রবেশ করে। অ্যানেলিং চেম্বারে 600 থেকে 60 ডিগ্রিতে নেমে আসে। এরপর এটি কাটিং করে আকৃতি প্রদান করা হয়। যেহেতু এখানে গলিত কাঁচ ভাসমান অবস্থায় থাকে টিনে, সে কারণে এটিকে বলে ফ্লোট গ্লাস, কিন্তু আসলে এটি শিট গ্লাস বা প্লেট গ্লাসই। এখানে একটি ফ্লোট গ্লাস তৈরির প্রভাবচিত্র দেওয়া আছে, যে কাঁচামাল গলন, তারপর ফ্লোটিং, এরপর হচ্ছে অ্যানেলিংয়ের পরে কাটিং, এরপর ফিনিশিং। এখানে কাঁচ উৎপাদনের একটি প্রবাহচিত্র দেওয়া আছে, যেমন চুন, সোডা অ্যাশ, কয়লার গুঁড়া, কালেট, সাদা বালি, আর্সেনিক এগুলো ওজন করে ফার্নেসে প্রবেশ করানো হয়, যেখানে 1400 ডিগ্রি টেম্পারেচার বজায় থাকে। এরপর এটি ড্রয়িং চেম্বারে প্রবেশ করে, সেখান থেকে এটি ডেভিড হিউজের মাধ্যমে লেহারে প্রবেশ করে। পরে এটি ড্রয়িং রোলের ভিতর দিয়ে গমন করে কাটিং টেবিলে যায়, যেখানে কাঁচকে কেটে প্লেট আকার প্রদান করা হয় বা শিট আকার প্রদান করা হয়। এখন পান দেয়া নিয়ে আলোচনা করি। কাঁচ তৈরির পর কাঁচ শীতল হয়ে গেলে এতে পীড়ন স্ট্রেস থাকে, যে কারণে কাঁচ উত্তপ্তকরণ বা রেখে দিলেও ভেঙে যেতে পারে। তো সে কারণে এই পীড়ন হ্রাস করার জন্য কাঁচকে পান দেওয়া হয়। পান দেওয়ার ক্ষেত্রে কয়েকটি বিষয় লক্ষ্য রাখতে হয়, যেমন কাঁচের ক্রমলায়ন তাপমাত্রা, ক্রান্তিক তাপমাত্রা এবং পীড়ন বিন্দু। এখানে চুন, সোডা কাঁচ এবং পাইরেক্স কাঁচের এই সমস্ত ডাটাগুলি দেওয়া আছে। প্রত্যেক কাঁচের একটি ক্রমলায়ন তাপমাত্রা আছে, যা এর ক্রান্তি তাপমাত্রার নিচে অবস্থিত। ক্রমলায়ন তাপমাত্রা আছে যা এর ক্রান্তি তাপমাত্রার নিচে অবস্থিত। নিচের ছকে ডাটাগুলি প্রদান করা হয়েছে। কাঁচের সামগ্রীকে পান দেওয়া না হলে উত্তপ্তকরণের ফলে অথবা এমনকি রেখে দিলেও কাঁচ ফেটে যেতে পারে। সে কারণে কাঁচের সামগ্রীকে পান দেওয়া হয়। কাঁচের সামগ্রীকে পান দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে এর কাঁচে অসমসত্বতা থাকে এবং দ্রুত শীতল করার পরে ফলে এর পৃষ্ঠতল ভিতরের পৃষ্ঠতলের তুলনায় দ্রুত শীতল হয়। বাইরের পৃষ্ঠতলের তুলনায় ভিতরের অংশ দ্রুত শীতল হয়, ফলে কাঁচ ভেঙে যায়। এই যে অসম শীতলীকরণ কাঁচে অভ্যন্তরীণ পীড়নের জন্ম দেয়। সে কারণে কাঁচকে প্রথম কারণ দূর করার জন্য কাঁচের সামগ্রীকে ক্রান্তি বা পান দেওয়ার তাপমাত্রার উপরে যথেষ্ট দীর্ঘ সময় পর্যন্ত উত্তপ্ত রাখা হয়। দ্বিতীয় কারণ দূর করার জন্য কাঁচের পীড়ন বিন্দুর উপরে যথেষ্ট দীর্ঘ সময় উত্তপ্ত রাখতে হয় এবং এরপর ধীরে ধীরে ক্রমাগত শীতল করে কক্ষ তাপমাত্রায় নিয়ে আসতে হয়। পান দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে একটি নির্দিষ্ট তাপমাত্রায় উত্তপ্ত রেখে ধীরে ধীরে কক্ষ তাপমাত্রাতে ফেরত আনা। সেভাবেই পান দিলে কাঁচের পীড়নও হ্রাস হয়, আর সে কারণে কাঁচ ভেঙে যায় না। এবং যে যন্ত্রে এই পীড়ন হ্রাস করা হয় বা পান দেওয়া হয় সেটিকে লেহার বলে। এটি আসলে এক ধরনের ওভেন, এগুলিকে পান দেওয়ার ওভেনও বলে। পান দেওয়ার পরে কাঁচের তৈরি সর্বশেষ ধাপ সেটি হচ্ছে যে কাঁচকে ফিনিশিং দেওয়া। যেমন ফিনিশিংয়ের মধ্যে হচ্ছে যে কাঁচকে ধৌত করা, পরিষ্কার করা, পেষণ করা, পালিশ করা, কর্তন করা, এনামেলিং করা, স্যান্ড ব্লাস্টিং, এই সমস্ত কার্যক্রমের মাধ্যমে কাঁচকে ফিনিশিং করা হয়। সব ধাপ যে সব ধরনের কাঁচের সামগ্রীর জন্য প্রয়োজন তা না, কিন্তু যেমন ধৌতকরণ, পরিষ্কারকরণ, পেষণকরণ এগুলি অধিকাংশ কাঁচের ক্ষেত্রেই
প্রযোজ্য। এখানে একটু নতুন একটি বিষয় স্যান্ড ব্লাস্টিং, এই জিনিসটি নিয়ে একটু আলোচনা করি। আমরা দেখি কিছু কিছু কাচের অস্বচ্ছ মনে হচ্ছে যে এগুলি ঘষে রুক্ষ করা হয়েছে, সেই সমস্ত কাচ আসলে স্যান্ড ব্লাস্টেড কাচ। কারণ কি, কাচকে, ওই ধরনের কাচকে প্রথমে সাধারণ কাচকেই উত্তপ্ত করে এর উপর দিয়ে হাই স্পিডে বালি ছুঁড়ে মারা হয়। তো বালি ছুঁড়ে মারার কারণে ওইখানে অস্বচ্ছতা তৈরি হয়। এই ধরনের কাচে আলো প্রবেশ করতে পারে, কিন্তু এক পাশ থেকে আরেক পাশ দেখা যায় না। এগুলির বিভিন্ন কাজে ব্যবহার আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের গ্লাস উৎপাদন, গ্লাসের কাঁচামাল উৎপাদন পদ্ধতি এবং বিভিন্ন ধরনের চুল্লি নিয়ে আলোচনা করলাম। আজকের এই পাঠটিতে তোমাদের কাজ সম্পর্কিত সব বিষয়ই আলোচনা করার চেষ্টা করা হয়েছে, যদিও সংক্ষিপ্ত আকারে, কারণ একটি ক্লাসে একটি অধ্যায় আলোচনা করা কখনোই সম্ভব নয়। তো তোমাদেরকে একটি আউটলাইন দেওয়ার চেষ্টা করা হয়েছে। তোমরা যদি এই আউটলাইন ধরে পড়াশোনা করো, তোমরা আশা করি পুরো অধ্যায়টি সম্পর্কে ভালো ধারণা পাবে এবং পরীক্ষায়ও ভালো ফলাফল লাভ করতে পারবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি।